নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, সুখের কি কোনো সংজ্ঞা আছে? আমি যাতে ভালো থাকবো বা যেই বিষয়ে ভালো থাকবো বা যেটা করে ভালো থাকবো, আপনার ক্ষেত্রে কি সেই বিষয়টা একরকম হবে? কখনোই নয়। আসলে ভালো থাকা ঠিক কি কেন্দ্র করে আমরা কিন্তু কারোর ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে পারি না। আসলে এত সব কথা বলছি একটাই কারণে, আজকের যে গল্পটা শোনাবো সেই গল্পে ভালো থাকাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব তৈরি হয়। কি সেই দ্বন্দ্ব? তাহলে চলুন আজকের গল্পটা শুনে নিই। আজ আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গল্প জায়গা বদল। শুরু করছি আজকের গল্প পাঠ। না, চিঠিপত্র কিছু না, কোনো একটা প্রতিষ্ঠানের নিয়মাবলী আর দুটো ফর্ম। ফুটনোটে জানান দেওয়া আছে প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত। পাশে লম্বা সারিতে বেশ কয়েকজন বিশিষ্ট বিশিষ্ট পৃষ্ঠপোষকের নামও রয়েছে। অরিন্দম ভাঁজ করা কাগজ কটা থেকে একখানা টেনে নিয়ে তাতে একবার চোখ বুলিয়েই প্রায় শক খাওয়ার মতো চমকে এবং শিউরে উঠে বলে উঠল, টোটাল মান্থলি 1800 টাকা? এ আর দেখে কি হবে? স্বাগতার মুখটা শক্ত হয়ে উঠল। স্বাগতার ঠোঁটের কোণে যেন একটু ব্যঙ্গ হাসিও ফুটে উঠল। স্বাগতা সেই হাসির সঙ্গে মানানসই গলায় বলল, মান্থলি 800 টাকারও আছে, তবে সেখানে তোমার পরমারাধ্যাকে রাখতে পারবে কিনা ভাবতে হবে। সেখানে একটা ঘরে 2 জন, দরকার হলে 3 জনও। তাছাড়া কমন বাথরুম তাহলে তো প্রশ্নই ওঠে না। তবে কথা হচ্ছে ওই 18 আর 800 মাঝামাঝি কোনো একটা হয় না? স্বাগতার ঠোঁটের কোণটি আবার বেঁকে যায়। সেরকম বামনের গরু তাহলে নিজেরাই বানাতে হয়। কিভাবে খোঁজ করে বেড়াতে হয়েছে তা জানো? শহর চষে কোন ডজন দেড়েক জায়গা ঘুরে তবে আবিষ্কার করা হয়েছে যেমনটি হলে তোমার মনের মতো হতে পারে, কিংবা যেমনটি না হলে তোমার মনের মতো হবে না। অরিন্দমের মনের পাঁজর ভেদ করে একটা দীর্ঘশ্বাস পড়ল নিঃশব্দে। অরিন্দমের মনের মতো? সেটি স্বাগতা হন্যে হয়ে খুঁজে বেরিয়ে আবিষ্কার করেছে। পুরো ব্যাপারটাই কি অরিন্দমের মনের মতো? কিন্তু সেই কথাটা কি অরিন্দম তেমন জোর করে বলে উঠতে পেরেছে কোনোদিন? একটা ভয় এসে কণ্ঠরোধ করে ফেলেছে। অথচ অনেক ভেবেও ভেবে পায় না অরিন্দম, স্বাগতাকে এত ভয় কেন তার? হয়তো স্বাগতার অসহিষ্ণু আর উগ্র মেজাজের জন্যেই। শান্তিপ্রিয় মানুষদের যাতে ভয়, তাই ন্যায্য প্রতিবাদ করতেও ভয়, আপন অধিকারের প্রকাশেও ভয়। দেখেছে তো, কোনো ব্যাপারে একটু প্রতিবাদ করে ফেললেই স্বাগতা তাকে তীক্ষ্ণ ধার ছুরি দিয়ে বিদ্ধ করে ফালা করে, এবং তেমন কিছু বিরুদ্ধ কথা বলে ফেললে সংসারে আগুন জ্বালে। জানে তো, সেই আগুনের আঁচ আর ধোঁয়া ছড়িয়ে পড়ে বাড়ির একান্ত একটি কোণের নিভৃত কক্ষে গিয়ে পড়তে দেরি হবে না। তার মানে একটা নিরুপায় বেচারির হিত করতে গিয়ে তার অহিতই করে বসবে অরিন্দম। সেই নিরুপায় বেচারিটি তো স্বাগতারই হাতে। তবু অরিন্দম মনের মধ্যে থেকে স্বাগতার এই সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারে না। হৃদয়ের গভীর গোপনে একটা অপরাধবোধ জ্বালা ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করতে থাকে তাকে। কিন্তু স্বাগতা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। ও যেটা ঠিক করেছে সেটা করেই ছাড়বে, তাই নিজেই উঠে পড়ে লেগে হাল ধরেছে। তবে আপাতত অরিন্দমের অনুকূলে একটুখানি হাওয়া। টাকার অঙ্কটি তো সাপের ছোবল হেনেছে, অতএব আপাতত এ প্রস্তাব উড়িয়ে দেওয়া যায়। তাই বলল, মাস 2200 টাকা ধরে দিতে হবে। বাপস, এ আর দেখে কি হবে?
স্বাগতা খুব শীতল গলায় বলল, ও, দেখারও দরকার নেই। আগুনের থেকে বরফ যেন আরো ভীতিকর। অরিন্দম তাই ছ্যাবলা সাজল, যা অনেক সময় সাজতে হয়। বলল, এছাড়া আর কি বলা যায়, এতে তো আমার মাইনের অর্ধেকটারই ওপরে চলে যাবে, সংসার চলবে কিসে? স্বাগতা আরো শীতল গলায় বলল, এটা বোধহয় ভুলে যাচ্ছ, সংসার চালাতে তোমার মাইনেটাই একমাত্র ভরসা নয়, আমারও কিছু কন্ট্রিবিউশন আছে। সেরেছে, নৌকোটা যে হাতছাড়া হয়ে মাছ দরিয়ার দিকে ভেসে যেতে বসেছে। তাড়াতাড়ি একখানা বৈঠা ধরে অরিন্দম। কিছু কি গো? অনেক কিছুই তো, ভুলে যাবার প্রশ্ন আছে নাকি? তবে তোমার টাকাটা তো মেয়ের বিয়ের জন্য জমানোর কথা, তাই না? কথা হলেই সেটা কাজে হয়ে ওঠে? মেয়ের বিয়ে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, বর্তমানের খাজনাটা না দিতে পারলে সবাগী বাঁচাটাই হচ্ছে জরুরি। জীবনটাকে কিনতে সর্বশান্ত হতে হয়, তাও ভালো। অরিন্দমের চেঁচিয়ে বলে উঠতে ইচ্ছে করে, একটা নির্বিরোধী নিপাত ভালো মানুষ জরাজীর্ণ বুড়ি বাড়ির একটা কোণে পড়ে থাকে, তাতে তোমার জীবনটা বিকে যাচ্ছে কোন সূত্রে? কিন্তু চেঁচিয়ে ওঠার সাহস থাকলে তো। তাই বিবেকের গলাটা টিপে ধরে বলে ওঠে, বুঝি তো সব, তবে ভাবছি সামান্য একটা বুড়ো মনীষীর খাতে মাস মাস এতগুলো টাকা ঢালা, ওই বুড়ো মনীষীটি কতটুকু বা খায়, কি বা পড়ে? অথচ বরফ আবার ফট করে আগুন হয়ে ছিটকে ওঠে। হ্যাঁ, সেটাই ভেবে পরম শান্তিতে থাকে তা জানি। হিসেব কষে দেখলে বুঝতে দেরি হবে না, ওর থেকে বিশেষ কিছু কম টাকা ওনার খাতে ব্যয় হয় না। ওনার আলাদা রান্না, আলাদা বাসন মাজনি, সর্বদাই বারব্রত পুজো পাঠ, হেন তেন। তার জন্য ভাবতে বসো, ফল রে মিষ্টি রে করতে বাজারে লোক ছোটাও। এছাড়া তোমার 3 গোষ্ঠীর আত্মীয়রা যে যখন তখন এসে এসে হানা দিচ্ছেন, আর যা জলখাবার ধ্বংস করে আর আমার সময় ধ্বংস করে আড্ডা মেরে নাচতে নাচতে চলে যাচ্ছেন, সেসব তো ওই ওনার ছুতোতেই। হিসেব রাখো তাতে মাসে কতটি খরচ হয়। তার উপর আবার সবার খরদৃষ্টি পরম পূজানিয়া দিদি শাশুড়িটিকে আমি সম্যক যত্নে রেখেছি কিনা। চলে যাবার সময় ভালোবাসায় বিগলিত হয়ে বলে যান, আবার আসবো গো বুড়ি, সংসারের জ্বালায় সময় পাই না। অসহ্য, ক্রমশই অসহ্য হয়ে উঠছে আমার, বুঝলে? কেন কেন আমি চিরটা কাল এই বোঝা বইব? তোমার ওই সাধের মাস্তুতো দাদা বৌদিরা তো দিব্যি গা ছেড়ে বসে রইলেন, সম্পর্ক তো একই নাকি? অরিন্দম খুব অস্ফুটে বলে, আমার কেসটা তো আলাদা। জননীটি তো জন্ম দিয়েই ফেলে রেখে দিয়ে স্বর্গে উঠে গেলেন। দিদিমাই মায়ের অধিক হয়ে আমায় মানুষ করে তুলেছেন, বাবাও তাই তাকে। ও তো পুরনো কাসন্দি, অবশ্যই বড় করেই তুলেছেন, মানুষ করে তুলেছেন কিনা তাতে সন্দেহ আছে। তবে তোমার বাবা কৃতজ্ঞতার বশে শাশুড়িটিকে গুরুদেবী তুল্য দেখতেন, সেও বিয়ে হয়ে এসে দেখেছি। কিন্তু সে ঋণের বোঝা চিরদিন আমার মাথায় চাপিয়ে রাখা হবে কেন? আমি কি চোরদায় ধরা পড়েছি? যতদিন ওনার শক্তি ছিল সূচিবাই করে তো আমার হাড় মাস খেয়েছেন, এখন তো আবার কানে কালা হয়ে গিয়ে ওই শোনো হয়ে গেছে চেঁচানি শুরু। যদিও স্বাগতা সেন নামের এই মহিলাটি বাইরের সমাজে অতি আধুনিকা, অতি সুরুচি সম্পন্না, কথাবার্তা যৎপরনাস্তি মার্জিত, তবে বাড়ির মধ্যেকার ব্যাপারে আলাদা। অবশ্য স্বাগতা যদি বলে থাকে চেঁচানি শুরু হয়ে গেল, তাহলে সেটাকে মিথ্যে অপবাদ দেওয়া বলা চলে না। দালানের শেষ প্রান্তে সিঁড়ির ধারের কোনো একটি কোণ থেকে ভাঙা ভাঙা গলার একটি চেঁচানি শোনা গেল, নাথ বৌমা, নাথ বৌমা, অরু কি এখনো ফিরে নাই? খুকুন, খুকুন রে, তোর বাবা এখনো ফিরে নাই?
খুকু বা খুকুন এ ঘরে এসে হাজির হয়। যৌবন উদ্ধৃত শরীরটিকে আঁটো সাঁটো ফ্রকের বন্ধনে জব্দ রাখা, মুখে বালিকা জনচিত চপল দুষ্টুমির হাসি। কথা বলে না, ঠোঁটে আঙুল ঠেকে ইশারায় বলে, যাও বাপি, তোমার প্রাণের গ্র্যান্ডমাদারের কাছে গিয়ে জানান দাও গে, আসিছি। অরিন্দম মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি ফেরা মাত্রই একবার বলে আসলেই তো পারিস বাবা, আমি একটু পরে। খুকুন বলে ওঠে, মাপ করো বাপি, তোমার ওই বদ্ধ কালা গ্র্যান্ডমাদারটির কাছে সংবাদদাতার রোলে গেলে আর রক্ষে থাকে? এক শুনতে অন্য শুনবে, আর করে মেজাজ খোঁচিয়ে দেবে। দেখবে চলো না আড়াল থেকে গিয়ে বলবো বাপি ফিরেছে, আসছে। মহিলা তখন বলবে, কি বলতেছিস, এখনো ফিরে নাই? কেন, বুনোখালি যাইবার বরাত আছে নাকি? তো কিছু বলে যায় নাই। অরিন্দম কি শুধু তার স্ত্রীকেই ভয় করে? ভয় করে না তারই 18 বছর পার করা নেহাত বালিকা মেয়েটাকেও? ওর ওই অকারণ অবারণ হিহি হাসি, ওই যখন তখন বাড়ির সর্বজন মান্য বৃদ্ধা মহিলাকে কানা বুড়ি বলে উল্লেখ করা, আর যুবতী দেহে বালিকার পোশাক দেখে মেজাজ খারাপ হয়ে গেলেও বলতে পারে কিছু? গুরুজন সম্পর্কে অবজ্ঞার উক্তি শুনেও একটা ধমক দিয়ে উঠতে পারে? পারে না, ভয় খায়। জানে যতক্ষণ ওর ওই খুকুমিতে তাল দিয়ে চলতে পারবে ততক্ষণই পরিস্থিতি শান্তির। হঠাৎ যদি একবার তাল ভঙ্গ করে বসে, তাহলেই ওই হিহির অন্তরাল থেকে ফোঁস করে উঠবে একখানি ফোনা ধরা ফণিনী, যার বৃষ্টির তীব্রতা তার মায়ের থেকে অধিক বই কম নয়। অরিন্দমের এক সহকর্মী মাঝে মাঝে বলে, কেবলই শুনি নারী মুক্তি, নারী মুক্তির গর্জন, আর এই হতভাগা পুরুষের অবস্থা, কিল খেয়ে কিল চুরি করে পড়ে থাকা। কিভাবে সংসার করছি আমরা, বাঘিনী আর নাগিনী নিয়ে বসবাস। অরিন্দম অবশ্য অফিসে 5 জনের সামনে সে কথার সমর্থন করে না, বরং হেসে উড়িয়ে দিয়ে বলে, কি যে বলেন, কিন্তু মনে মনে বলে ওঠে নাকি, ঠিক বলেছেন দাদা, আমিও তো দেখি সেই অবস্থা। অরিন্দমের আবার এক মস্ত জ্বালা 78 বছরের দিদিমাটি, যিনি এখন বাড়ির অপর 2টি মহিলার চক্ষুশূল। তাদের নাকি ওই ওনার জন্যে জীবন নামক পরম বস্তুটি বরবাদ হয়ে যাচ্ছে। অরিন্দম অবাক হয়ে ভাবে, স্বাগতা তো আজ আসেনি এ সংসারে, আর খুকুনও তো নেহাত শিশু না। ওদের কি একবারও সেই অমিত শক্তি, অসাধারণ কর্মনিপুণা সুরুচিবালার কথা মনে পড়ে না? একদা একাই এই সংসারটাকে অবলীলায় চালিয়ে আসেননি সুরুচিবালা? যেদিকে জল পড়েছে সেদিকে ছাতি ধরেননি? আর তখন রান্নাঘরে রাঁধুনি ঢুকেছে, আর অরিন্দমের বাবার শেষ অসুখের সময় নিজের মায়ের অধিক করে সেবা করেননি, নিজের বয়স হয়ে পড়া সত্ত্বেও। চিরকালই উনি এইরকম হাবা কালা, চোখে ছানি পড়া। জামাই মারা যাবার পরই হঠাৎ। কিন্তু এই সবই অরিন্দমের নিরুচ্চার উচ্চারণ। অরিন্দমের মুখ দিয়ে যেসব কথা উচ্চারিত হয় অথবা হওয়াতে হয়, সেসব কথা নিহিতার্থ হচ্ছে, সত্যি স্বাগতার বড় জ্বালা, বেচারিকে সারা জীবনই একটি বিরক্তিকর অবস্থার সঙ্গে ম্যানেজ করে কাটিয়ে চলতে হচ্ছে। আর খুকুনেরও সত্যি ওর একটা নিজস্ব ঘর থাকা খুবই জরুরি ছিল, তেমন হচ্ছে না। ওই অথর্ব অভব্য বৃদ্ধাটি কিনা বাড়ির দুখানা ঘর অকুপাই করে বসে রয়েছেন অনন্তকাল। একটা ঘর তো ওনার চিরদিনের শয়নকক্ষ, তাঁর কর্তার আমল থেকেই যেখানে থেকেছেন। অপরটায় অবশ্য খুব ছোট্টই সেটা, তবু ওনার ঠাকুর দেবতা, পুজো পাঠ, রান্না খাওয়া অন্যায় নয়।
ছোটখাটো এই দোতলা বাড়িখানা যে ওই সুরুচিবালার কর্তারই বানানো, সে কথা এখন আর কারো মনে থাকবার কথা নয়। সেটা তো একটা স্রেফ তামাদি ব্যাপার। তাছাড়া সুরুচিবালা যখন সদ্য মাতৃহারা সদ্যজাত শিশুটির ভার নিয়েছিলেন, তখন কি এরা দেখতে এসেছিল? তিনি নাতির কাছে এসে তাকে কোলে তুলে নিয়েছিলেন না, নাতিটির সদ্য বিপত্নিক তরুণ বয়সের বাপটাকেও নিজের কাছে নিয়ে এসে রেখেছিলেন, কন্যা শোকের হাহাকারের কিছুটা প্রশমিত করতে আর ছেলেটাকেও বাপের সান্নিধ্য দিতে। স্বাগতার কাছে অবশ্য এসব পুরনো কাসুন্দি মনে রাখতে চায় না। তবে মনে যাদের আছে তারা হচ্ছে অরিন্দমের দুই মাস্তুতো দাদা বৌদি, এক চোখো দিদিমা, যাদের বঞ্চিত করে ওই সজ্ঞে বাতি ছোট নাতিটির নামেই দানপত্র করে রেখেছেন, পাছে তার মরার পর বেচারার ওপর বাকি হকদারেরা ঝাঁপিয়ে পড়ে। সুরুচিবালার বক্তব্য, অরু আমারে চিরটা কাল দেখভাল করছে। ওটা একটা খোড়া যুক্তি। আইনের কাছে সবাই সমান, তা সেই আইনের ভয়েই দানপত্তর করে রাখা। তা যাদের বঞ্চিত করা হয়েছে তারা যদি একই সম্পর্ক হলেও দিদিমার জন্যে আঙুলটি না নাড়ে অথবা পাই পয়সাটি পর্যন্ত খরচ না করে, দোষ দেওয়া যায় কি? তবে দিদিমার মুখদর্শন বন্ধ করেছে এমন নয়, মাঝে মাঝে আসে, দিদিমাকে দেখতেই আসে বলতে হবে। যদিও স্বাগতা বলে, আসলে আমি ওনাকে কিভাবে রেখেছি, কতটা সেবা যত্ন করছি তার উপর নজরদারি করতে আসা, আর মনের আনন্দে চা সিঙ্গারা আর আমার সময়ের খানিকটা ধ্বংস করতে আসা। ওনাদের ব্যাপারে ত্রুটি করলে চলবে? ওরা এলেই তো সুরুচিবালা হাঁকপাক করবেন, ওমা এসে উঠি উঠি কেন, চাটা খা, অনাথ বৌমা এরা যে এক্ষুনি উঠি উঠি করছে। এতেও হাড় মাস জ্বলে যাবে না স্বাগতার? সেই ভাঙা গলার আর্তনাদটি আবার শোনা গেল। এবার আর খদ্দের নয়, কাজের মেয়েটাকে। কাজল, অ কাজল, তোর মেসোমশাই ফিরেছে? মন লাগছি যেন গলার আওয়াজ পাচ্ছি। ও কাজল, কোণে বসে আছিস? হাঁক দিলে সাড়া মেলে না। অরিন্দম চঞ্চল ভাবে বলে, একবার নয় একটু দেখা করে আসতাম। না। স্বাগতা কঠিন গলায় বলে, গেলে সহজে ছাড়া পাবে জানি না আমি, কথাটা ফয়সালা হোক আগে। এই কাজল। সঙ্গে সঙ্গে মিহি গলায় জবাব আসে, যাই মাসিমা। এসে দাঁড়ায়। স্বাগতা বলে, যা বলদিগে, মেসোমশাই এই মাত্র ফিরেছে, একটু বিশ্রাম করে পরে যাবে। এই অমোঘ আদেশের ওপর কি আর অন্য কথা চালাবে অরিন্দম? তাই মনের ঝালটা একটু ঝাড়ে ওই মেয়েটার ওপরই। দিদিমা ডাকলে সাড়া দিস না কেন? মেসোমশাইয়ের ওপর ঝংকার চলে, এটা তার জানা, তাই সেটা চালিয়ে বলে ওঠে সে, দিই তো সাড়া, সাড়া দিলে শুনতে পায়। অরিন্দম জানে সুরুচিবালার চোখ কানের শক্তির ঘাটতিটা এই কাজের লোকগুলো বেশ ভাঙিয়ে খায়। ঘর মুছুনি খিদমতকারিনী এই কাজল, রান্নার লোক সেই তুলসী, দুজনাই। কাজল ঘাগড়া ঘুরিয়ে চলে যায়। খোকন টেবিলে রাখা সেই কাগজগুলো তুলে নিয়ে সকৌতূহলে বলে, এটা কি ব্যাপার? আরে বাস, এ যে দেখছি দারুণ ব্যাপার। আনলো কে? মা না তুমি? হ্যাঁ, উনি না হলে আর কে আনবে? স্বাগতার ঝাঁঝের সঙ্গে বলে, তোমার মাই শহর চষে ফেলে। খুকুন বলে ওঠে, নামটা তো খুব কাব্যিক দিয়েছে, শানধ্বনিলয়। ওল্ড হোমের পক্ষে নামটা খুব ফিট। এই তো দেখছি সত্যিই দারুণ ব্যাপার।
সংলগ্ন স্নানাগার সহ আলো পাখা সহ একটি 10 ফুট বাই 8 ফুট মোজাইক মেঝে ঘর ও সামনে 4.5 ফুট বারান্দা, মানে বলতে গেলে একটি অ্যাপার্টমেন্ট। ও বাপি, এ যে আমারই থাকতে ইচ্ছে করছে। ও মা, বরং আমাকেই ভর্তি করে দিয়ে এসো। এটা কি খাওয়া দাওয়ার মেনু লিস্ট? আরে বাহ, নিরামিষাশীদের জন্য ডাল ভাত ভাজা, শুক্তো ডালনা, আবার মাঝে মধ্যে ছানার ডালনা, ধোকার ডালনা। না জননী, তোমার আবিষ্কারের বাহাদুরি আছে। সময় সাপেক্ষে মায়েছে ঝগড়া তুমুলেও পৌঁছয়, তবে ক্ষেত্র বিশেষে খুকুন মায়ের সাপোর্টার। বিশেষত বাপিকে যেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো যায়, এই বেশি উচ্ছ্বাসটি যে এখন মাতৃভক্তির পরাকাষ্ঠা দেখানো, তা বুঝতে অসুবিধে হয় না অরিন্দমের। তাই অরিন্দমকে বলতে হয়, তা সত্যি আমার সাধ্য ছিল না এরম একখানা খুঁজে বার করা। স্বাগতা এখন অভিমানের গলায় বলে, তাতে কি, তোমার মতে তো দেখারই দরকার নেই। হোয়াট? খুকুন ঝঙ্কৃত। খরচ মাসে মাসে 1800 টাকা দিতে হবে। মাই গড, সেটা এর পক্ষে বেশি হলো? শুধু অ্যাপার্টমেন্টের ভাড়াই তো এখন 1000 টাকা হতে পারে। আলো পাখা ফ্রি, তাছাড়া খাওয়া টাওয়া আছে এবং দায়িত্ব। আমার তো মনে হচ্ছে বাপি সস্তায়। অরিন্দম মৃদুস্বরে বলে, এক হিসেবে অবশ্য তাই, তবে তবেটা কি? অরিন্দম বউয়ের মুখের দিকে তাকায় না, মেয়ের দিকে তাকিয়ে বলে, না মানে ভাবছি আর কদিনই বা আছেন চিরকালের অভ্যস্ত জায়গা থেকে। ও, এত দিন পরে এই কথা? স্বাগতা আবার বরফ কঠিন গলায় বলে, কদিন বলে কোনো গ্যারান্টি আছে? আরো 10 বছরও হতে পারে, এবং তার আগে আমার দিনটা ফুরিয়ে যেতে পারে, পারে না? এই গ্যারান্টি দিতে পারো তুমি? অরিন্দম গুটিয়ে যায়। অরিন্দম বলে উঠতে পারে না, কথাগুলো বড় অসুন্দর স্বাগতা। তাই শুধু বলে, না মানে কে কি ভাববে তাই ভাবনা। খুকুন একটু ব্যঙ্গহাসি হেসে বলে, হো, তাই বলো, সেই চিরকেলে সেন্টিমেন্ট। কেউ যদি কিছু ভাবতো তাহলে সর্বত্র এত ওল্ড হোম তৈরি হতো না বাপি। আমার বন্ধুরা তো অবাক হয়ে বলে, ও তো নিজের ঠাকুমা কি দিদিমা নয়, বাবার দিদিমা, তাকে নিয়ে তোরা এত ভুগে মরছিস। তা ওল্ড হোমের কথাটা কিন্তু প্রথমে তোমার ওই দিদিমাটি একদিন নিজেই বলেছিল না? এখানে সারাদিন একা মুখ বুজে পড়ে থাকতে হয়, একটা কথার সঙ্গী নাই, কোনখানে নাকি বুড়োদের লেগে কি হাসপাতাল হয়েছে, শুধু বুড়ারাই থাকে, সেখানেই ভর্তি করে দিয়ে আয় আমারে। কি বাপি, এ কথা একদিন বলেনি বুড়ি? অরিন্দমের ইচ্ছে হয় বলে ওঠে, মনের দুঃখে অনেক সময় মানুষ বলে, আর বাঁচার স্বাদ নেই, আমায় একটু বিষ এনে দে। তাই বলে কি সমাজ সংসারের মানুষ ঝটপট তার ইচ্ছা পূরণ করতে বসে? কিন্তু বলে ওঠার ইচ্ছে হলে কি বলে উঠতে পারে অরিন্দম? পেরেছে কখনো? তাই অন্য কথা বলে, হ্যাঁ, কনক বৌদি সেদিন খুব শোনাচ্ছিল, আজকাল নাকি আর কেউ অক্ষম অথর্ব বুড়ো হাবড়াদের বাড়িতে রাখে না, হোমই চালান করে দেয়, বিলেত আমেরিকার মতো। সেখানে বুড়ো বুড়িরা বেশ আনন্দেই থাকে, সমবয়সী সঙ্গী পায়, প্রাণ ভরে গল্প করতে পায়। এইসব শুনে শুনে মনে হচ্ছিল যেন কোনো ওল্ড হোমের প্রচার সচিবের চাকরি পেয়েছে কনক বৌদি। এত রাগ ধরছিল। স্ট্রেঞ্জ, রাগের কি আছে বাপ্পি? দিস ইজ ফ্যাক্ট নয়। জীবিতদের সঙ্গে মৃতদের জুড়ে রাখা কি বুদ্ধিমানের কাজ? মাঝে মাঝে বলে, আমার চলা যেন গরুর গাড়ির পিছনে মোটর গাড়িকে জুড়ে দিয়ে চলা। ঠিকই বলে। আগে আগে তোমার গ্র্যান্ডমাদারের জন্যে কত যে কিম্বুত কিমাকার ব্যাপার করতে হয়েছে মাকে। বাপি,
নাম শুনেছ কখনো ইতু পুজো, ষষ্ঠী পুজো, মঙ্গলচণ্ডী, মনসা পুজো? ওহ, হরিবল। অরিন্দম একটু বোকার মতো তাকায়। আগে আগে করতে হয়েছে, এখন আর হয় না? স্বাগতা বিরস গলায় বলে, না, আর হয় না। চিরদিন পচা খরগোশের জাবর কেটে চলা যায় না। যাক, ওসব হচ্ছে আমার ব্যাপার, দয়া করে ওতে আর নাক গলাতে এসো না। এখন সোজা কথা বলে দাও, এখানে দরখাস্ত করা হবে কি হবে না? করতে হলে অ্যাডভান্স 2 মাসের টাকা জমা দিয়ে কাগজপত্র নিয়ে আসতে হবে। তোমার তো আবার অনেক মেয়েলিপনা আছে, হয়তো বলে বসবে ভর্তি করে দিয়ে আসার জন্য পাঁজি পুঁথি দেখে একটা দিন করতে হবে। তা দেখো সেসব। 2 মাসের অ্যাডভান্স? ও বাবা, মানে? স্বাগতা তিক্ত ব্যঙ্গের গলায় বলে, ওর আর আলাদা কোনো মানে নেই। 2200 ডবল 4400, 4400। ওটা আমি ম্যানেজ করবো আপাতত, নিশ্চিন্ত থাকতে পারো। তার মানে জীবন কেনবার জন্যে বদ্ধপরিকর স্বাগতা। তার জন্যে অনেকটা মূল্য দিতেই প্রস্তুত সে। গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুরুচিবালা কাতর গলায় বলেন, এত ডাকা হাঁকা করি কেন? তাই সুদোষ তো তরে সারাদিনও মান দেখি না, প্রাণটার মধ্যে খা খা করে দাদা। আপিস থিকা বাড়ি ফিরে একটুখানি যদি দেখা দিয়ে যাস ভাই। অরিন্দম কি হঠাৎ ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে গেল? কিন্তু কার ওপর? ওই অবোধ মানুষটার ওপর, নাকি নিজেরই ওপর? তাই হঠাৎ বলে উঠল, আমারে আর কয়দিন দেখবে? হ্যাঁ, তোমারে তো এবার স্বর্গে চালান দেবার ব্যবস্থা হচ্ছে, রথের অর্ডার দেওয়া হয়ে গেছে, এলো বলে। সুরুচিবালা ফোকলা মুখে খলকলিয়ে হেসে ওঠেন। তোর মুখে ফুল চন্দন পড়ুক দাদা, সে রথ তো এলেই বাঁচন, অখনই এলে আর তখন এসো বলবো না। একটা আশ্চর্য, অরিন্দমের কথাগুলি ওই শীষে ঢালা কর্ণকুহরের মধ্যে কেমন করে যেন ঠিক পৌঁছে যায়। অরিন্দমের বউ মেয়ে বলে, তার মানে ওই কালাপনাটির অনেকটাই ভেক, অন্য সকলকে জ্বালাবার জন্যে ভান। অরিন্দম বলে উঠতে পারে না, আমার মতো ওনার একান্ত কাছে বসে কানের কাছে মুখ রেখে কথা কয়ে দেখেছো তোমরা? বলবে কি? তাহলে বউ মেয়ে ঠোঁট উল্টে বলবে না? দায় পড়েছে আমাদের ওনার ওই ভাঙা গলার ক্যানক্যানানি আর ফরিদপুরীর টানের আবোল তাবোল কথা শোনবার জন্যে কেউ ব্যস্ত নয়। আসলে যেভাবেই হোক, ওই বসে যাওয়া মানুষটার সম্পর্কে হেনস্থা করে কথা বলেই যেন ওদের সুখ। যেন প্রতি মুহূর্তে অরিন্দমকে মনে পড়িয়ে দিতে চায়, তোমার ন্যাকা ন্যাকা সেন্টিমেন্টের জন্যে আমরা কত অসুবিধে আছি। এই সাহসটাও বোধহয় সংক্রামক। তাই স্বাগতার মা আর দিদি এ বাড়িতে বেড়াতে এলে অরিন্দমের কান বাঁচানোর চেষ্টা না করেই বলে, কি জানি বাবা, এতে এত অমানবিকতার কি আছে? সেকালে লোকে বুড়িদের কাশিবাস করতে পাঠাতো না, তাতে কেউ কখনো নিন্দে করেছে? অরিন্দম তখন মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দেয় সুরুচিবালার শ্রবণ শক্তিটিকে কেড়ে নিয়েছেন বলে। তা ওই সুরুচিবালাটি কালা বনে গিয়েছেন বটে, তবে বোবা তো বনেননি। তাই বেশ গলা খুলেই বলেন, পোড়া ভগবানের ধয়াদম্যের কি ছিরি, দেওয়া বস্তু কেড়ে নেওয়া। বলি চিরটা কালের জন্যে কেউ এখানে থাকতে যে ফের তো আবার তেনারি কাছে ফিরে যাবে, তখন গয়নাগাটিগুলো সব খুলে নিলেই হয়। তা না, আগে থেকেই সব কেড়ে কুড়ে নিয়ে ন্যাড়া বোচা করে ফেরত নেওয়া, কটা দিন আর সবুর সয় না। খেয়াল করেন না, যার উদ্দেশ্যে গাল পাড়া হচ্ছে তিনিও স্রেফ কানাকালা। কাজেই এই দোষারোপে লজ্জিত হয়ে নিজেকে শুধরে নিতে বসেন না। নাতির গলার স্বরে যেন জাদু আছে, তাই কানে ঢুকে পড়ে সে স্বর, অথবা ভালোবাসার স্বরেই থাকে সে জাদু।
তাই মৃত্যু পথযাত্রী মুমূর্ষ রোগীও তেমন স্বর শুনতে পায়, চোখ মেলবার চেষ্টা করে, সাড়া দেবার চেষ্টা করে। তা কারণটা যাই হোক, অরিন্দমের কথা শুনতে পান সুরুচিবালা, এখনো শুনতে পেলেন। তাই অরিন্দমের কথার উত্তরে বলে উঠলেন, সেরত এলেই তো বাঁচন। কিন্তু সত্যি কি অরিন্দম বড় বেশি নিষ্ঠুর হয়ে গেছে? তাই সুরুচিবালার ওই হাসি ভরা মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তবে তো আমার কথা কাঁচকলা বুঝেছ। এ তোমার ভগবানের স্বর্গ নয়। স্বর্গ না বলে পিজরে পোলও বলতে পারো, যেখানে বুড়ো গরুর মতো সংসারের অকেজ বাতিল মানুষগুলোকে ভর্তি করে রেখে আসা হয়। বুঝেছ তো? তোমার তো সেই শখই হয়েছিল, তাই না? সেখানে যত রাজ্যের বুড়িরা থাকবে, তুমি বেশ তাদের সঙ্গে গাল গল্প গজালি করতে পারবে, তাই না? তা সেই শখ এবার মেটানো হবে তোমার। সেই রকম একখানা হোমে রেখে আসা হবে, বুঝলে? ব্যবস্থা পাকা হয়ে যাচ্ছে, মাথায় ঢুকেছে। অরিন্দম কি ঠিক করেছে? তার ভালোবাসার জনের ঘাড়ে যদি কোপ দিতেই হয় তো সে নিজেই দেবে। অন্যের হাতের মরচে পড়া কর্কশ খাড়ার নিচে সঁপে দেবে না তাকে। কিন্তু এত পরিষ্কার করে বুঝেও কি মাথায় ঢুকলো সুরুচিবালার? কেমন ফ্যালফ্যালে চোখে তাকিয়ে বোকার মতো হেসে বলে উঠলেন, অদিনকে সেই কথাটা কয়েছিলুম বলে বাবুর মান হয়েছে। অরে সে কি সত্যি কইছি, কথার কথা বই না। তরে ছেড়ে আর আমার ঠাকুর টুকুরদের ছেড়ে কনকানে জাতি চাই না দাদা। যে কটা দিন আছি এখানেই পড়ি থাকবো। আর কি বলবে অরিন্দম? আরো নিষ্ঠুরের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলে উঠবে, তুমি থাকতে চাইলেই তো আর হবে না। মহারানী ভিক্টোরিয়া যা চাইবেন তাই হবে। না, এখন আর অত কথা বলা যাবে না। মনে মনে বলে, তোমায় আমি সঁপে দিলাম ঈশ্বরের হাতে। ওদিকে মায়ে মেয়েতে তখন চলছে হাসাহাসি। সেই যে কি বলে, সাপের হাঁচি বেদে চেনে নাকি? এ ঠিক তাই। এখন তো আর শোনা যাচ্ছে না। দিব্যি প্রেমালাপ চলছে দুজনায়। সত্যি মা, ভেবে পাই না বাপে কি করে ওই থপথপে আর ফোকলা বুড়িটিকে এমন ভালোবাসতে পারে। আমার তো বাবা বুড়ো বুড়ি দেখলেই কেমন নোংরা নোংরা লাগে। তা থেকে কেমন যেন একটা চিড়িয়াখানা গন্ধ ছাড়ে। এক এক সময় বিশেষ করে এই রকম প্রসঙ্গে মায়ে মেয়েতে পরম সখিত্ব। সুরুচিবালা নামের ওই মানুষটা চিরদিনই এমন অক্ষম ছিলেন না ঠিকই, কিন্তু চিরদিনই এদের বিরক্তি আর ঈর্ষার পাত্র ছিলেন। হয়তো নিজেরাও জানে না তার কারণ ওই কারণটি হচ্ছে অবচেতনে। অরিন্দম নামের বাড়ির আসল মানুষটার হৃদয়ের সবখানিটাই তো এদের পাবার কথা, অথচ সে হৃদয়ের অনেকখানিটাই ওই একটা অপাত্রে ন্যস্ত হয়ে আছে চিরটা কাল। আসল জ্বালাটা ওইখানে। বাড়তি জ্বালা অরিন্দম মুখে প্রকাশ না করলেও বুঝতে তো আর অসুবিধে হয় না। ওনার সম্বন্ধে যা ব্যবস্থা ব্যবহার হয় সংসারে, অরিন্দম আদৌ তাতে সন্তুষ্ট হতে পারে না। যেন আরো অনেক ভালো হওয়া উচিত ছিল ব্যবস্থা ব্যবহারটি। এতে এরা জ্বলে যাবে না যারা ওই লোকটার সমগ্র হৃদয়খানার যথার্থ দাবিদার। ওই জ্বালা থেকেই প্রতিক্ষণ প্রতি মুহূর্তেই মনের মধ্যে অসুবিধে বোধের সৃষ্টি হতে থাকে। কি অসুবিধে, কি অসুবিধে? বুড়িটাকে নিয়ে কি অসুবিধে? তা এখন তো উঠে পড়ে লাগা হলো বরাবরের ওই অসুবিধেটি দূর করতে। স্বাগতা নিজেই হালটা হাতে নিয়েছে এবং সুরুচিবালা নামের অবোধ প্রাণীটার মাথার মধ্যে ব্যাপারটা ঢুকিয়ে ফেলতেও সমর্থ হয়েছে। তদব্দি সুরুচিবালা কেমন আশ্চর্য রকমের শান্ত হয়ে গেছেন। আর ডাকাডাকি করেন না,
জানবার জন্য ব্যাকুল হন না অরূপ বাড়ি ফিরল কিনা। নিজের মনে অভ্যস্ত নিয়মে স্নান সারেন, পুজো পাঠ সারেন। ছোট তোলা উনুনটায় নিজের মতো একটু রান্না করে নেন এবং খাওয়া হলে শুধু নীরবে শুয়ে থাকেন। এই কৌতূহল প্রকাশ করে স্বাগতাকে বিরক্ত করেন না। নাথ বউ, ও নাথ বউ, দুয়ারে যেন কড়া নাড়া দেওয়ার শব্দ হলো। কে এলো গো? নাথ বউ, ও নাথ বউ, তোমাগোর হেসেলে আজ কি রান্না হলো? ভালো মাছ পাইছিল? কাজল, ও কাজল, আহ্লাদি ছুরি, সারাক্ষণ কোণে গিয়ে বসে থাকোস। হ্যাঁ, ডাকলে সাড়া মেলে না। না, এসব আর শোনা যায় না। মনে হয় কালা মানুষটা হঠাৎ যেন বোবাও হয়ে গেছে। তবু এ ঘরে হাস্য কৌতুকের বিরাম নেই। বাপের কাণ্ডটা দেখলে মা, ডজনখানেক সেমি জানা হয়েছে প্রাণের গ্র্যান্ড মাদারের জন্যে। আবার খানচারি গামছা, তেল, সাবান, মাজন, মোটা চিরুনি, রোগা চিরুনি, কত কি তার ঠিক নেই। দেখেছ? দেখছি, সব দেখছি। যেন নতুন বিয়ের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, আর জিনিসপত্র আনা হচ্ছে আর পৌঁছনো হচ্ছে, যেন চুরির মাল সরানো হচ্ছে। ঢাউস একখানা ট্রাঙ্ক কিনে আনা হয়েছে, দেখেছিস? সেটি প্রায় উপচে উঠছে। বুড়িকে তো না করতেও দেখি না। সেই তো মজা, একবার বলে না, এত কেন? শুধু সেদিনকে বলতে শুনলুম, তোর কাণ্ড দেখে মনে হচ্ছে অরূপ, দিদিমা যেন আরো 20 বছর বাঁচবে। এত সব লাগবে তার? হ্যাঁ, এতটা বাজে খরচও হয়ে যাচ্ছে স্বাগতা। চিন্তা শুধু যেন কোনো মতে একবার গন্ধমাদন পর্বতটি ঘাড় থেকে নামাতে পারলে হয়। এরপর দেখিস খোকন, হয়তো রোজই অফিস ফেরত সন্ধেবেলা ওই সন্ধ্যার নিলয়ে গিয়ে বসে থাকবে। আরে বাস, সে তো সেই বেহালা ছাড়িয়ে। তাতে কি, প্রাণ পড়ে থাকবে তো সেখানেই। বাপিটা যে কি একটা। যাবার আগে যত সব আত্মীয় স্বজনের দেখা করতে আসার ধুম পড়ে গেছে, যেন শেষ দেখা দেখতে আসছে। সকলেই সুরুচিবালাকে বোঝাতে চেষ্টা করছে, যেখানে যাচ্ছ সেটা খুব ভালো আর আরামের জায়গা, খুব ভালো থাকবে তুমি। যেন শোকে সান্ত্বনা, অকারণে। সুরুচিবালার মুখে তো কোনো অভিযোগ নেই, তবু যে কেন? সুরুচিবালা একটু পরেই বলেন, তোরা ও ঘরে গিয়ে বসগা। পাঁজি পুঁথি দেখার ব্যাপার নয়, ব্যাপারটা মাস পয়লা। তবে পয়লাটা ইংরেজি মাসের, অতএব দর্শনীয় নয়। স্বাগতা বলল, কাল ছুটি নিচ্ছ তো? অরিন্দম বলল, রওনা তো বেলা 3টে, ছুটি নেবার দরকার আছে? নেবার জন্য ওদেরই ভ্যান আসবে। সকাল করে খাইয়ে দাইয়ে রেখো, আর একটা ফর্সা জামা কাপড় বার করে রেখো। জানি না বাবা, কদিন ধরে যা গুম হয়ে আছে, কি করে কি করব জানি না। তুমি থাকলে তবু। কাল যে আবার পয়লা, ছুটি নেওয়ার একটু অসুবিধে রয়েছে, তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ, সঙ্গে করে কি কি যাচ্ছে তার একটা লিস্ট করে রেখো, ডুপ্লিকেটও রেখো একটা। ওদের ভ্যান, আমরা তাতেই চেপে সঙ্গে যাব, পরে বাসে ট্রামে ফিরে আসব। খুকুন যাবে নাকি? ও কি করে যাবে, সামনেই পরীক্ষা। আমারই বা যাবার কি এমন? সামনের রবিবারেই বরং দেখতে যাওয়া হবে। ঠিক আছে,
আমি দুটোর মধ্যেই চলে আসব। তা এসেছিল অরিন্দম, দুটো কেন, একটার সময় চলে এসেছিল। আর আসা মাত্রই রাগে ক্ষোভে ফেটে পড়েছিল স্বাগতা। এসেছ, বাঁচলাম, নাও দেখো এখন মানিনীর মান ভাঙিয়ে খাওয়াতে পারো কিনা। সেই থেকে ডাকাডাকি করছি ভাত বেড়ে নিয়ে, তা সেই যে দেয়াল মুখ হয়ে শুয়ে আছেন, মুখটা পর্যন্ত ফেরাচ্ছেন না। অথচ আগে থেকে বলে বুঝিয়ে রেখেছিলাম আজ আর আপনাকে নিজে ভাত ফুটিয়ে খেতে হবে না, আমি কাঁচা কাপড় পরে আপনার জন্যে রান্না করে দেব। তো সেই কথাটি ঠিক বুঝতে পেরেছিলেন, একটু ব্যঙ্গ হাসি হেসে উত্তর দেওয়া হয়েছিল, আর কাঁচা কাপড়, এখন তো সত্যিক জেতের হাতে খাওন। তুমি যে অত করে বোঝালে ওখানে সম্পূর্ণ শুদ্ধভাবে নিরামিষ ব্যবস্থা, বামুনের হাতের রান্না, সে কথা গায়েই মাখা হয়নি। আমি এদিকে আজকে উনি যা যা খেতে ভালোবাসেন সব রেঁধেছি, ছানার ডালনা, পোস্তর তরকারি, পলতার শুক্তো, আমড়ার চাটনি, গোবিন্দভোগ চালের ভাত, ঠান্ডাই হয়ে গেল। অফিসের জামাজোড়া ছাড়তে ছাড়তে এক টানা ওই কথাগুলো শুনে যাচ্ছিল অরিন্দম। শেষটা শুনতেই মুখে এসে যাচ্ছিল, ও তাই বুঝি, বলি দেবার আগে পাঁঠাটাকে যেমন তার ফেভারিট কচি আম পাতা জাম পাতা খাওয়ায়, কেমন, কিন্তু বলে ফেলবে এত সাহস নেই। নীরবেই তোয়ালেখানা কাঁধে ফেলে চলে গেল বাথরুমে। নিজেকেও যেন বলির পাঁঠার মতোই লাগছে। কি করে গিয়ে বলবে, দিদিমা খেয়ে নাও, এক্ষুনি গাড়ি এসে যাবে। কিন্তু এ কথা কি ভেবেছিল অরিন্দম? গাড়িটা সুরুচিবালার অনেক আগেই চলে এসেছিল, আর কৃতার্থমন্য সুরুচিবালা ফর্সা জামা কাপড়ের ধারনা ধেরেই ঝটপট তাতে চড়ে বসেছিলেন। কিন্তু অরিন্দম কি মানিনীর মান ভাঙাতে ডাকাডাকি শুরু করেছিল? না, তা করেনি। অরিন্দম শুধু এক নজর স্থির তাকিয়ে থেকে সেই দেয়ালমুখ দেহটারে উল্টে এমুখ করে দিয়ে চিৎকার করে বলে উঠেছিল, বারে বুড়ি, বাহ, সাবাস, খুব একখানা খেল দেখালে তো। এমন একখানা তুরুপের তার হাতের মধ্যে চেপে বসে থেকে অমন নিপাট বোবার মতো চাল চেলেছিলে, শেষ মারটি দেবে বলে। অবিশ্বাস্য, তা অবিশ্বাস্য হলেও সত্যি। অরিন্দম নামক লোকটার সারা মুখে যেন একটা আহ্লাদের ঢেউ খেলে যায়, ক্রূর পৈশাচিক একটা আহ্লাদ। সেই লোকটাই তো, নাকি আর কেউ? ডাক্তার এসে ঘোষণা করল ঘন্টা 2 আগেই হয়ে গেছে। কি হয়ে? কিছুই না, স্রেফ অর্ডিনারি হার্ট ফেল, ঘুমের মধ্যেই হয়ে যায় এমন। তাহলে তাহলে আর স্বাগতা নামের মানুষটার দোষ কি? সে কি করে কল্পনা করতে পারবে তার পূর্বজন্মের পরম শত্রু ওই সুরুচিবালা তাকে এভাবে একখানা মরণ কামড় বসিয়ে যাবেন? অথচ তুমি, মহাপ্রভু আমার দিকে ধিক্কার দৃষ্টি হেনে 5 জনের সামনে হেনস্থার গলায় বলে চলেছে আমায়, এই যে এই মহিলাটি হাইকোর্টের জজের কান কেটে আনতে পারেন, অথচ জ্যান্ত না মরা বুঝতে পারেন না, তাই মরার সামনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে ভাত বেড়ে দিয়ে ডাকাডাকি করে গঞ্জনা দিচ্ছেন তাকে, বুড়ি ন্যাকামি করে শুয়ে আছে বলে। আশ্চর্য, স্বাগতা নামের এই চিরদিনের আগুনের খাপড়া রমণীটি এমন ভয়ঙ্কর অপমানেও ফেটে পড়ে না, চেঁচিয়ে ওঠে না, অরিন্দম নামে চিরভীত কৃতদাসটাকে তুলো ধরে না, মাথা হেট করে বসে থাকে। আর ওই চিরভীরু লোকটা হঠাৎ বুঝে ফেলে দিদিমা শুধু নিজেই একখানা তুরুপের তাস মেরে খেলা জিতে চলে গেছে তা নয়, তার প্রাণ পুতুল অরুর হাতেও চুপি চুপি একখানা তুরুপের তাস ধরিয়ে দিয়ে গেছে।
এরপর থেকে পালা বদল ঘটবে। অরু আর খেলায় হেরে ভূত হবে না, এরপর জিততেই থাকবে। আর তো অরুকে সর্বদা ভয় করে চলতে হবে না। তার প্রাণ পাখিটি একটি হৃদয়হীনার মুঠোর মধ্যে চাপা রয়েছে বলে। অরু গলা তুলে কথা বলতে গেলেই সেই পাখিটার ক্ষীণ সরু গলাটায় চাপ পড়বে। পাখিটা হাত ফসকে উড়ে গেছে, তবে আবার কিসের তোয়াক্কা? না, আর কোনো তোয়াক্কা নেই। তাই ঘর ভর্তি লোকের ভিড়ের মধ্যে থেকে যেই সেই অরুর কানে এসেছে, তার একটি চিরপরিচিত কণ্ঠ কোথায় যেন কার কাছে আক্ষেপ করছে, সাধে আর বলি দিদি পূর্বজন্মের শত্রুতা ছিল, চিরটা কাল তোনাকে নিয়ে ভুগে মরতে হলো, আবার মরণকালেও এমন মোক্ষম কামড়। সেই যদি গেলেনি তো কদিন আগে গেলেই হতো, তাহলে আমাকে আর এমন ধনে প্রাণে মরতে হতো না। কে জানে ওই ওল্ড হোমের লোকেরা অ্যাডভান্সের দেওয়া টাকাটা ফেরত দেবে কিনা। হয়তো। হ্যাঁ, সেই একটা প্রচণ্ড ধমক আঁচড়ে পড়ে ওই কণ্ঠস্বরটার ওপর। শাট আপ! এখনো এরকম ইতর কথা? লজ্জা করছে না? সারাটা জীবন ইতরতা করেও আক্রোশ মেটেনি? যার বাড়ি তাকেই বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছিল। বেঈমান, নিমক হারাম! বুড়ো বলে এত ঘেন্না? আর কেউ বুড়ো হবে না? সবাই চিরযৌবনের বর নিয়ে এসেছো কেমন? চমকে ওঠে সমবেতরা। কার কণ্ঠ থেকে এই স্বর আর এই ভাষা উচ্চারিত হচ্ছে, যার গলার স্বর খাদে ছাড়া চড়ায় উঠতে দেখেনি কেউ? একসঙ্গে এতগুলো কথাই বা কবে শোনা গেছে? চমকে উঠল সকলেই। বুঝি ওই লাশটাও চমকে কেঁপে উঠল। অন্তত মুখ্য গ্রাম্য মেয়ে কাজলটার তাই মনে হলো। লাশটা কেঁপে উঠল। কিন্তু শুধুই কি ওই মুখ্য মেয়েটা? বিদুষী আধুনিকা, কখনো বালিকা, কখনো যুবতী ওই শহরের মেয়েটা? তারও যে হঠাৎ মনে হলো ওই চাদর ঢাকা দেওয়া নিথর দেহটা যেন কেঁপে উঠল। শব্দে না চাপা হাসিতে? ভয়ে নিজেও কেঁপে ওঠে সে। ঠিক তাই, ওই শবদেহটা ঠোঁটের কোণায় যেন ব্যঙ্গ হাসির আভাস, যেন বলতে চায়, কেমন জিতে গেলাম। খুব ভয়ে ভয়ে সে তারই হঠাৎ অচেনা হয়ে যাওয়া বাবার মুখের দিকে তাকায়। বুঝতে পারছে এখন থেকেই বাবাকে খুব ভয় করে চলতে হবে তাকে। ওকে আর ভয় খাওয়াতে পারবে না তারা, সে আর মা। হ্যাঁ, ঠিক বুঝতে পারছে সে, যে মানুষটা বেঁচে থাকতে বেচারির ভূমিকায় কাটিয়ে এসেছে, সে মরে গিয়ে ওই অরিন্দম নামের লোকটাকে কবজা করে রেখে দেবে। ও আর তার দিদিমার প্রতি ভালোবাসাটা নিয়ে অপরাধী অপরাধী ভাবে থাকবে না, সগৌরবে তার স্মৃতি নিয়ে লালন করবে। যেন দিব্য চক্ষে দেখতে পায় খুকুন বাবা স্নান শুদ্ধ হয়ে একটা পুজো করবার কাপড় পরে তার দিদিমার ঠাকুরগুলোর সামনে বসে চন্দন ঘষছে, ফুল সাজাচ্ছে, পুজো করছে, ভোগ দিচ্ছে। অথচ খুকুনের সাহস হচ্ছে না, তাই নিয়ে হাসাহাসি করে। আশ্চর্য, ভয়টা হঠাৎ কি করে জায়গা বদল করে বসলো? আসলে সুরুচিবালা, স্বাগতা, অরিন্দমের মতো এই চরিত্রগুলোকে খুব জীবন্ত মনে হচ্ছে না? আমাদের আশেপাশে, আমাদের পরিবারে, পাড়াতে, আত্মীয় স্বজনদের মধ্যে এরকম চরিত্রগুলোকে কিন্তু আমরা খুঁজে পাই। আর এইখানেই তো লেখিকার সার্থকতা, যার গল্পটি পড়তে পড়তে আমরা একাত্ম হয়ে যাই আর মনটা কেঁদে ওঠে সুরুচিবালার জন্য, অরিন্দমের জন্য।
আর বেশ রাগ হয় স্বাগতা আর খোকনের ওপর। আপনাদের কেমন লাগলো আমার গল্প পাঠ? আর আশাপূর্ণা দেবীর এই গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আপনাদের। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।